নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার মা চোর নয়। খবরদার আমার মাকে চোর বলবেন না। চুপ করো, তুমি শান্ত হও। তুমি চোর নও। দাঁড়াও, একটু শান্ত হও, একটু শান্ত হও। মা শান্ত একটু হও। শান্ত হও। মা শান্ত হও। দাঁড়াও। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হয় এক মা আর কন্যার। বলা হয় কন্যা হলো মায়ের ছায়া, আর এক কন্যার জন্য মা হলো সেই আয়না যার মধ্যে সে আগত জীবনের ছবি দেখতে পায়। নিজের মায়ের দেয়া সংস্কারের দ্বারাই সে পালিত হয়, বড় হয়, সে নিজের ভবিষ্যৎ জীবনের স্বপ্নকে তৈরি করে। আর এক মা, যে দুঃখ সে পেয়েছে, সে সহ্য করেছে, সে কখনোই চায় না যে তার কন্যা সেগুলো সহ্য করুক, বরং তার নিজের কন্যাকে সেই সমস্ত কিছু দিতে চায় যার স্বপ্ন কখনো সে নিজে দেখেছিল। তাই তো নিঃস্বার্থভাবে শুধুমাত্র এক মাই আছে যে তার সন্তানদের জন্য প্রাণ দিয়ে পরিশ্রম করে, দিন রাত সমস্ত এক করে দেয়। তাই তো বলা হয় যে মায়ের ত্যাগ আর ভালোবাসার তুলনা পৃথিবীতে আর কিছুই হয় না। তাই জন্য ঈশ্বরের পরে মায়ের ভালোবাসাই সবথেকে বড় হয়। কিন্তু ভাবুন, যদি সেই মায়ের সঙ্গে অন্যায় হয় তাহলে তার মেয়ের কিরকম লাগবে। হ্যাঁ মা। হ্যালো, তোর বাবাকে কখন থেকে ফোন করছি, কোথায় ও? কোথায় আর যাবে, হয়তো মদ খেতে গেছে। তুমি চিন্তা করো না, আমি এই বাড়ি পৌঁছে যাব। তুই এখনো বাড়ি পৌঁছসনি? হ্যাঁ মা, ওই নতুন টিউশন পেয়েছি তো, তাই লেট হয়ে গেল। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাড়িতে যা, শিবানীর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, এক্ষুনি পৌঁছে যাব। আর তুমি কখন আসছো? আর ওই অ্যাডভান্স? হ্যাঁ রে মা, সাহেব আসুক, ওনার থেকে অ্যাডভান্স নিয়ে বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি যাচ্ছি। আরে কি হয়েছে? সাবধানে দাঁড়া, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। যা, এনে খেয়ে নে। শিবু, তোর ওষুধ তো শেষ হয়ে গেছে, কিন্তু তুই চিন্তা করিস না, মা তোর জন্য ওষুধ নিয়ে আসবে, আর টাকাও। আরে কি হলো, কাঁদছিস কেন? সারা বাড়ি আমাকে নিয়ে চিন্তিত, আমি মরে যাচ্ছি না। চুপ, এরকম কথা বলতে নেই। তুই তো আমাদের সোনা রে, তোর জন্য আমরা সবকিছু করতে পারি। তোকে কাঁদতে দেখলে মায়ের কষ্ট হবে না? মেম সাহেব, সাহেব এখনো আসেননি? না গো, আমি ওনারই অপেক্ষায় আছি। তবে তুমি কেন জিজ্ঞেস করছো, কোনো দরকার ছিল নাকি? ওই মেম সাহেব, মেয়ের চিকিৎসার জন্যে যদি কিছু অ্যাডভান্স পাওয়া যেত তো। আসলে আমার হাতে যদি টাকা থাকতো আমি নিজেই তোমার মেয়ের চিকিৎসা করাতাম, কিন্তু আমি অসহায়। তুমি তো সব জানো, জানো তো, বলো। মেম সাহেব, আপনি কিছু ভাববেন না, একদিন আপনিও দেখবেন মা হবেন, আর সাহেব আপনারও কদর করবে, দেখবেন। কি ব্যাপার? কতবার বলেছি যে চাকরদের সাথে কথা বলতে নেই, যখনই দেখো তখনই এই অকর্মণ্যর সাথে গল্প করো তুমি। বড় মেম সাহেব,
আমি অকর্মণ্য নই, আমি সাহেবের কথা জিজ্ঞাসা করছিলাম কারণ আবার টাকা চাই তোমার? ঠাকুরপোর হয়ে আমিই বলে দিচ্ছি, টাকা পয়সা কিচ্ছু পাবে না। অনেকগুলো টাকা ধার নিয়েছো, ফেরত দিয়েছো, আবার অ্যাডভান্স চাইছো। যাও এখান থেকে, হাত পেতে বসেই আছে। বৌদি প্লিজ এরকম বলো না। লাজো 4টে লোকের কাজ একা হাতে করে। ফ্রিতে কাজগুলো করছে না, আমি দেখছি। ওর সাথে থেকে থেকে তোমারও দেখছি খুব বুলি ফুটেছে। ঠাকুরপোকে বলে মুখে লাগাম দিতে হবে দেখছি। কি হয়েছে বৌদি? কি আর বলবো ঠাকুরপো, ওর স্বামী তো মেয়ের অসুখের অজুহাতে বাড়িতে বসে আছে, আর ও অ্যাডভান্স চাইছে। বৌদি একদম ঠিকই বলেছে। তোমাকে আর তোমার স্বামীকে আগে অনেক অ্যাডভান্স দেওয়া হয়েছে, আর দেয়া যাবে না। নাও বেরো এখন। সাহেব, আমার মেয়ের চিকিৎসার জন্য আমার কিছু টাকা চাই, প্লিজ সাহেব। সাহেব শুনুন, তোর মেয়ের দায়িত্ব নিয়ে রাখিনি আমরা, বুঝেছিস? যা বেরো, বেরো বাড়ি থেকে। কোনো টাকা পাবি না। ব্যাস, আর কিছুক্ষণ শিবু, মা ওষুধ আর টাকা দুটো নিয়েই আসবে। মা, শিবুর ওষুধ নিয়ে এসছো? কোনো ব্যাপার না মা, আমি তো নতুন টিউশন পেয়েছি, আমি সেখান থেকে অ্যাডভান্স নিয়ে নেব। এনে ওকে ওষুধটা খাইয়ে দে। আজ মদের বোতলের বদলে ওষুধ নিয়ে এসেছো? সূর্য কি পশ্চিম দিকে উঠেছে? আরে তুমি একটু থামো না, আমি তোর বাবা, কোনো শত্রু নই। হ্যাঁ মানছি যে আমি ওর পরিবর্তে ছেলে চেয়েছিলাম, অন্তত বয়সকালে কেউ তো পাশে থাকতো। পাশে তো মেয়েরাও থাকতে পারে বাবা, আর আমি তোমাকে এটা প্রমাণ করেই ছাড়বো। ব্যাস ব্যাস হয়েছে, এনে ওষুধটা ধর, ওকে খাইয়ে দে। আমি দোকান থেকে জিনিসপত্র কিনে আনি, আজকে আবার নাইট ডিউটিতেও যেতে হবে। আরে রানী, আজকে ব্রেকফাস্ট পাবো না ব্রেকফাস্ট না খেয়েই যাবো? আমি থাকতে না খেয়ে যাবে কেন তুমি? আরে বৌদি, তুমি আবার কেন কষ্ট করছো? থ্যাংক ইউ বৌদি, একমাত্র তুমিই আছো যে আমার এত খেয়াল রাখো। যদি তুমি না থাকতে এ বাড়িতে আমার আসতে ইচ্ছেই করতো না। আমি জানি তো, আর তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? তোমার জন্যই তো আমার বাচ্চা এত বড় স্কুলে পড়ছে, নয়তো আমি ওদের এই বোর্ডিং স্কুলের ফিস কি করে দিতাম? এসব তুমি কি বলছো বৌদি? ওরা এই বাড়ির ছেলে, আমার বর্দার ছেলে, ওদের দায়িত্ব নেওয়াটা তো আমার কর্তব্য। আর কখনো এরম কথা বলবে না। কেমন হয়েছে? এই যে এতক্ষণে ঘুম ভাঙলো এনার। একবার বৌদিকে দেখো, আমার কত খেয়াল রাখে। আর এক আছো তুমি, আমার স্ত্রী হওয়া সত্ত্বেও স্ত্রী ধর্ম পালন করো না। ভীষণ অলস তুমি। অলসও নয়, অলস ওই মেয়েটা, দেখেছো? এখনো কাজে আসেনি। কি ব্যাপার রানী, মেয়েটা আজ কাজে আসেনি কেন? আসলে লাজো বলছিল ওকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাই ওর আসতে একটু দেরি হবে। এই দুজন স্বামী স্ত্রী মিলে না মাথা খারাপ করে দেবে। মনে হয় দুটোকেই কাজ থেকে তাড়িয়ে দিই। আরে না না, ওরা দুজনে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। ওদের যদি এখন ছাড়িয়ে দিই তাহলে আমাদেরই লোকসান হবে। ঠিকই বলেছ তুমি। বৌদি, আমি বেরোচ্ছি, অফিস থেকে ফোন করছে। ডিউটি টাইমে ঘুমোচ্ছিস? ডিউটি না টাইমে না না স্যার, ঘুমোচ্ছিস? ওই যে আসলে না চোখটা লেগে গিয়েছিল, রাতে তো ঘুম হয়নি। চোখটা লেগে গেলে বাড়ি গিয়ে ঘুমাও, ডিউটিতে আসার দরকার নেই। না হলে তোকে ডিউটি থেকে তাড়িয়ে দেবো। আর হবে না স্যার, এরকমটা করবেন না স্যার, কাজ থেকে বার করে দিল তো
আমার মেয়েদের পড়াশুনো, ওর চিকিৎসার খরচা কি করে জোগাড় করবো স্যার? এরকম করবেন না। ঠাকুরপো, তুমি যাও, ওকে আমি দেখে নিচ্ছি। তোমরা দুজনে অসহ্য হয়ে উঠেছ, তোমাদেরকে শাস্তি দিতেই হবে। এইটুকু টাকায় কি হবে? মা, আমার বন্ধুকে চেনো তো, সূর্য? আমি ওর সাথে কথা বলেছি, ও আমাকে কিছু টাকা ধার দেবে, আর আমি যখন টিউশন থেকে টাকাটা পেয়ে যাব আমি ওকে দিয়ে দেবো। ঠিক আছে মা, কিন্তু টাকার ব্যবস্থা আজই করতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি চিন্তা করো না। যা। পূজা, পূজা, কখন থেকে ডাকছি? এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? সব ঠিক আছে তো? হ্যাঁ রে, সব ঠিক আছে, এই তো টিউশনে যাচ্ছি পড়াতে। আরে পূজা, কেন এত কষ্ট করছিস এখন থেকে? দেখ, আমার কথা শোন, তুই আমার সঙ্গে বাড়ি চাকরি কর। এক তো ভালো মাইনে পাবি, তার উপরে আবার এক্সট্রা টিপসও পাবি। আর যদি কোনো কাস্টমার তোকে পছন্দ করে ফেলে না, তাহলে তো তোর কপালই খুলে যাবে, সে তোকে অনেক টাকা দেবে। দিদি, এই কাজটা তুই কর, আমার টিউশনই ঠিক আছে। আরে তুই আর তোর মা না খুব জেদি, বুঝলি? ছাড়, আমার কি, ভালো কথা বললে শুনবি না। কে ছিল? আর তোমায় কি বলছিল? কিছু না, এমনি। তুই দিদির সাথে কথা বলেছিস এনজিওর ব্যাপারে, শিবানীর চিকিৎসার জন্য? হ্যাঁ, আমি তো ওনার সাথে কথা বলেছি, আর দিদি বলল যে যখন ও কিছু জানতে পারবে তখন আমাদের ঠিক বলবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আর এখন তুমি এই 2000 টাকা রাখো। নিয়ে তো নেব, কিন্তু আমার শর্ত জানো তো, যেই আমি টিউশনের ফি পেয়ে যাব আমি তোমাকে সবটা ফেরত দেব। আরে জানি পূজা, তুমি সবই মানি, আর এটা আমি ধারই দিচ্ছি, আর ফেরতও নিয়ে নেবো। এখন তুমি এটা রাখো আর দিদিকে নিতে যাও, ঠিক আছে? যাও, খেয়াল রাখবে। থ্যাংক ইউ সূর্য। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, আমি বেরোচ্ছি। ওকে। লাংসে ইনফেকশন হওয়ার জন্য ওর অবস্থা আগের থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে তো। আপনি কিছু করুন এবার, ওকে খুব তাড়াতাড়ি চিকিৎসা করাও, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরকম বলবেন না ডাক্তার দিদি, আমি যত তাড়াতাড়ি পারছি টাকার ব্যবস্থা করব। হ্যাঁ। তুমি ওকে সরকারি হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না? চিকিৎসাও হয়ে যাবে আর খরচাও কম হবে। নিয়ে গিয়েছিলাম সরকারি হাসপাতালে, কিন্তু ওখানের চিকিৎসায় কোনো উন্নতি হলো না। তাহলে তো তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করতে হবে, নইলে কিচ্ছু হবে না আমার শিবুর, কিচ্ছু হবে না। আমি যা হোক করে টাকার ব্যবস্থা করব, আর সেটাও আজকেই। দারিদ্র থাকলে অসুস্থতা যেন না থাকে, কারণ বর্তমান সময়ে চিকিৎসার খরচা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। তাই জন্য অনেক বড় বড় ব্যক্তিরাও এই খরচের সামনে একেবারে হার মেনে নেয়, কিন্তু এক মা কখনোই হার মানতে পারে না। তাতে অবস্থা যেমনই হোক না কেন, সে কখনো ভেঙে পড়ে না, কখনো নত হয় না, বরং এক মা তার সন্তানকে বাঁচানোর জন্য যত দূর যেতে হয় সে যেতে পারে। তাহলে কি এখন সেই সময় এসে গেছে যখন এক মা তার নীতি, নিজের আত্মসম্মানকে বাজি রাখবে? আসুন দেখা যাক। আমি ফ্রেশ হওয়ার আগে এক কাপ গরম চা নিয়ে এসো। হ্যাঁ,
করো এবার, ওকে খুব তাড়াতাড়ি চিকিৎসা করাও, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পূজা, এটা কি ব্যাপার হলো? কোনো কথাবার্তা বলছিস না আমার সঙ্গে, এভাবে ইগনোর করছিস দিদিকে? না দিদি, সেরকম কিছু না, শুধু তুমি বারবার বাড়ি কাজ করার জন্য বলো, ভালো লাগে না আমার। আরে সরি, ভুল হয়ে গেছে, এবার থেকে আর বলবো না। আসলে কি বলতো, আমার মা নেই তো, তাই ভালো মন্দ বোঝানোর কেউ নেই রে, তাই এই সমস্ত কাজ করতে হয়। করো না দিদি, এর থেকে তো ভালো তুমি লোকের বাড়িতে কাজ করো। আরে পাগল, আমার কাকির টাকার প্রতি একটা লোভ এসে গেছে, আর পরিশ্রম করে উপার্জন করা টাকার প্রথম দিন থেকেই আমার কাকির কাছে কোনো মূল্যই নেই রে পূজা। যাই হোক, তুই যা, তোর হয়তো দেরি হয়ে যাচ্ছে তাই না? চল। আচ্ছা শোন, যদি তোর কখনো টাকার দরকার পড়ে তাহলে আমার কাছ থেকে চেয়ে নিস। আসলে কি বলতো, উপার্জন অসৎ পথে হলেও যদি সেই উপার্জন কোনো সৎ কাজে লাগে তাহলে হয়তো আমারও কিছুটা পুণ্য অর্জন হবে। হ্যাঁ বাবা। আরে পূজা মা, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোর মায়ের ফোনে ফোন করলাম, ফোনটা সুইচ অফ বলছে। মা তো কখনো ফোন বন্ধ করে না। সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি আমার মেয়ের দিব্যি করে বলছি, আমি কোনো চুরি করিনি। মিথ্যে বলছো তুমি। যদি তুমি না চুরি করো তাহলে আমার ঘর থেকে আংটি, ব্রেসলেট, ঘড়ি সব কোথায় গেল? তুমি ছাড়া আমার ঘরে অন্য কেউ ঢোকেনি। হ্যাঁ, আজ ড্রাইভারও বাইরে থেকে চলে গেছে, তাহলে ওই জিনিসগুলো কোথায় গেল? সত্যি করে বল, না হলে কিন্তু খুব খারাপ হবে। বড় মেম সাহেব, আমি সত্যি বলছি, আমি কোনো গয়না চুরি করিনি। ছোট মেম সাহেব, আপনি বলুন না বড় মেম সাহেবকে, আমি কোনো চুরি করিনি। বৌদি, রানী তুমি চুপ করো। যেই আমি ওকে সাহায্য করতে রাজি হইনি, বৌদি ওকে টাকা দিতে রাজি হয়নি, অমনি ও হাত সাফাই করে দিল। ও বাইরে যায়নি তো কি হয়েছে? ওর স্বামী আর মেয়েকে ডেকে গয়নাগুলো পাচার করেছে। আমি সত্যি করে বলছি, আমি কিচ্ছু করিনি। বৌদি, আমরা কি মিথ্যা বলছি? শিবু, কাঁদিস না মা, কিচ্ছু হয়নি মায়ের। আমি চুরি করিনি, আমাকে যেতে দাও। ছেড়ে দেবো? এমনিই ছেড়ে দেবো তোমায়? আগে এখানে পুলিশ ডাকবো, পুলিশ তোমায় জেলে নিয়ে যাবে, আর তারপর তোমার মেয়ে, কি যেন নাম ওর, হ্যাঁ পূজা, ওকে দিয়ে কাজ করাবো আর সব টাকা উসুল করবো। সাহেব, আপনি আমাকে মারুন, ধরুন, যা খুশি করুন, কিন্তু আমার মেয়েদের নাম নেবেন না আপনি। 100 বার টানবো আর পুলিশকেও ডাকবো আমি। না না ঠাকুরপো, পুলিশকে ডেকো না, পুলিশ আসলে খারাপ হবে ব্যাপারটা। ওকে এমন মার মারো যে ও সত্যিটা বলতে বাধ্য হয়। দাঁড়াও তুমি, আমি দেখছি। স্যার, ওই লাজোর ফোনটা লাগছে না। লাজো, কি হয়েছে? লাজো, কি হয়েছে? আরে ওনারা তোমায় মেরেছে কি? কেন সাহেব, আপনারা আমার লাজোকে কেন মেরেছেন? কারণ তোমার বউ ঠাকুরপোর সোনার ব্রেসলেট, চেন, ঘড়ি আর 4-5টা আংটি এসব চুরি করেছে। এগুলোর দাম অন্তত 10 লাখ টাকা। আরে দাম 10 লাখ টাকা কেন? ওটার দাম যদি কোটি টাকাও হয় না, তবুও আমার লাজো ওসবে হাত দেবে না। আমার তো মনে হয় এই চুরির ব্যাপারে প্রকাশেরও হাত আছে। ও লুকিয়ে এখানে এসেছিল আর লাজোর থেকে জিনিসপত্রগুলো নিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। দেখুন সাহেব, এমনটা বলবেন না। আমি তো রাতে এখানে ডিউটি করার পর আমার বাড়ি গেছিলাম আমার অসুস্থ মেয়ের কাছে। আমি কি করে চুরি করতে পারি সাহেব? তাহলে তোমার মেয়ে এসেছিল বোধহয় লুকিয়ে লুকিয়ে। চলো গিয়ে ওকে জিজ্ঞেস করি। না না, ওর মেয়েরা এখানে কেউ আসেনি। তোমায় কেউ জিজ্ঞেস করেছে? আসলে মুখটা নিজের বন্ধ রাখো। আমি খুব ভালো করেই জানি যে এই রকম লোকেদের মেয়ে। আমার মেয়েদের কথা বলবেন না সাহেব। তোমার মেয়েদের অবশ্যই টানবো, আর বিশেষ করে তোমার ওই ছোট অসুস্থ মেয়ে শিবানী, ওকে তো টানবই, যার অসুস্থতার নাম করে তোমরা এতদিন হাজার হাজার টাকা নিয়েছো। আর আজ যখন আমরা টাকা দিতে রাজি হইনি তখন এত বড় একটা কাণ্ড ঘটালে, আমাদের বাড়িতেই চুরি করলে। সাহেব,
আমি কিচ্ছু করিনি, আমাদের যেতে দিন। যতক্ষণ না জিনিসগুলো পাওয়া যাচ্ছে ততক্ষণ না তুই যাবি না তোর স্বামী যাবে। আমার কথা শোন, দোষটা স্বীকার করে নে, নয়তো তোর মেয়েদের সাথে খুব খারাপ হবে। বৌদি, এতটা নির্দয় হয়েও না। ওদের ওপর না হোক, ওদের বাচ্চাদের ওপর তো দয়া করো। তুমিও তো সন্তানের মা, তাই না? খবরদার আমার বাচ্চাদের নাম নিয়েছো তো। নিজে তো বাচ্চার জন্ম দিতে পারে না, আবার চাকরদের বাচ্চার কথা চিন্তা করছে। যাও। ওরা আমাদের মেরে ফেলবে। আমি একটা কাজ করি, আমি ওদেরকে মিথ্যে কথা বলে দিই যে গয়না আমি চুরি করেছি আর সব গয়না ঘরে আছে। এতটা রাত হয়ে গেল, মা বাবার কোনো খবরই পাচ্ছি না। হ্যাঁ সাহেব, আমার মেয়ের চিকিৎসার জন্য আমি চুরি করেছি। সাহেব, আমরা এখনই বাড়িতে গিয়ে আপনাদের সব গয়না নিয়ে আসছি। না না, তোমাদের দুজনকে এমনি যেতে দেব না। তোমাদের দুজনের সাথে তোমাদের বাড়িতে আমিও যাব, তল্লাশি নেব আর গয়না নিয়ে তবে ফিরব। চলো। মা, বাবা, এইসব কি করে হলো? তোমার এই অবস্থা কে করেছে? এই মেম সাহেব করেছে। ওনাকে তো আমি ছাড়বো না। এই না, এরকমটা করিস না, তুই তোর মাকে সামলা। মা, ওরা এখানে কেন এসেছে মা? তোমার মা আমাদের বাড়ি থেকে গয়না চুরি করেছে, সেটা নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। কিসের গয়না? আমার মা কোনোদিন চুরি করতেই পারে না। তাহলে আমরা মিথ্যে বলছি নাকি? ঠাকুরপো, দাঁড়িয়ে আছো কেন? তল্লাশি করো। রাজু, পুরো বাড়ি খুঁজে দেখ, দেখ যে এরা গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, যাচ্ছি। স্যার, কিছু পাওয়া যায়নি এখানে। পাবেটা কি করে যখন আমার মা কিছু চুরি করেনি? ঠিক আছে, তুমি বাইরে যাও। তোমার মা চুরি করেছে আর এই কথাটা ও নিজে স্বীকার করেছে। জিজ্ঞেস করো। সাহেব, আমি মিথ্যে কথা বলেছিলাম। সাহেব, আমাকে মারতে দেখেও সহ্য করতে পারেনি সাহেব, সেই কারণেই আমরা মিথ্যে বলেছি। ও চুরি করেনি সাহেব। আচ্ছা, এই 2 টাকার চাকরানি আমার সঙ্গে চালাকি করেছে। এবার তোমরা দেখতে পাবে যে তোমাদের আমি কি অবস্থা করে ছাড়ি। আর আমি দ্বিতীয়বার এখানে আসবো না, পুলিশ আসবে এখানে। না সাহেব, না সাহেব, না আমি সাহেব, আপনার পায়ে পড়ছি, আমাদের না, ছেড়ে না। দিন, আমরা মরে যাব। মরে যাও তোমরা, পৃথিবীর বোঝা হচ্ছ তোমরা। চলো বৌদি, নে গাড়ি বের কর। মা, রাজু, এ রাজু, মা, রাজু। হ্যালো অফিসার। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আমার নাম সুধীর সাউ, এমএলএ বাসুদেব সাউ এর আমি খুড়তুতো ভাই। এটা বলতে এসেছেন এখানে? আগে না, আমার বাড়িতে কাল রাতে চুরি হয়েছে, সেই ব্যাপারে রিপোর্ট লেখাতে এসেছি। আর সেই চুরিটা আমার বাড়ির কাজের লোক করেছে, যেটাও কিছুতেই স্বীকার করছে না, তাই রিপোর্ট লেখাতে এলাম। মিস্টার সিং, আগে ম্যাডাম। ওনার রিপোর্ট নোট করে নিন আর বাকি সমস্ত ডিটেলসও নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আপনি যান ওনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।
হ্যালো প্রীতি, শোন না, সূর্যকে ফোনে পাচ্ছি না আমি। ওর বাড়িতে একবার গিয়ে দেখ না প্লিজ। কি? ওর দিদা অসুস্থ, গ্রামে গেছে, 1 সপ্তাহ পরে ফিরবে। ঠিক আছে। লীলা, আপনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি লাজু, কিন্তু কিন্তু আমি চুরি করিনি, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ ম্যাডাম, আমার মা চুরি করেনি। উনি তো খুব পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে রাত অবধি কাজ করেন। অন্য কারোর জিনিসে আমার মা হাত দেবে না। হতে পারে, কিন্তু মিস্টার সুধীর সাহা আপনার নামে অফিসিয়ালি কমপ্লেন্ট করেছেন। আমাদের ইনভেস্টিগেশন তো করতেই হবে, আপনার বাড়ি তল্লাশি করতে হবে আমাদের। নিশ্চয় নিন, যখন চুরিই করেনি তখন ভয় কিসের? শুরু করো। কিচ্ছু পাওয়া যায়নি ম্যাডাম। ঠিক আছে, প্রয়োজন পড়লে জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের থানায় ডাকবো। চলো। মিস্টার সিং। হ্যাঁ ম্যাডাম। আমার মনে হচ্ছে উনি সম্পূর্ণ নির্দোষ, কারণ যেভাবে ওনার মেয়ে জোর দিয়ে বলছে যে ওর মা নিরপরাধ, সেটা একজন সৎ মানুষই করতে পারে। কিন্তু তাও মিস্টার সুধীর আর এনার পরিবারের সমস্ত খুঁটিনাটি জেনে নিন, ঠিক আছে? দেখা যাক কে মিথ্যে বলছে আর কি সত্যি। ঠিক আছে ম্যাডাম। পুলিশ কিছু না পেলেও ওর মাই হলো আসল চোর। কোথায় যাচ্ছ তুমি মা? 1 সপ্তাহ হয়ে গেল, না বাড়ির অবস্থা ঠিক আছে আর না শিবানীর। এই জন্য আমরা দুজনে বাইরে কাজ খুঁজতে যাচ্ছি। কিন্তু মা, আমি আছি তো। দেখ মা, তোর একার উপরে পুরো সংসারের দায়িত্ব কি করে দিই? চলো। সাহেব, আমাদের জন্য কোনো রকম কাজ হবে? তোমরা তো তারাই চোর যাদের ছবি মোবাইলে দেখলাম। তোমাদের কাজ দেয়া যাবে না, যাও এখান থেকে। আমার মা কোনো চোর নয়। চুপ করো, তুমি শান্ত হও। খবরদার যদি তোমরা আমার মাকে চোর বলো। না, উনি চোর নয়। চুপ। না বাবা, আমায় বলতে দাও, উনি চোর নন। কি প্রমাণ আছে আপনাদের কাছে? না, উনি চোর নয়, উনি চুপ চুরি কর করেননি। তুই। আপনারা এসব বলা বন্ধ করুন। মা, লাজো, লাজো, কিচ্ছু হবে না মা। লাজো, তুমি চোর নও, তুমি চোর নও। একটু শান্ত হও। তুমি চোর নও, তুমি চোর নও, তুমি চোর নও। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। শান্ত হও মা। লাজো, মা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। লাজো, ম্যাডাম, আপনাকে বলেছিলাম না আমার মা চুরি করেনি। মায়ের উপর চুরির বদনাম দিয়ে ওনাকে আর বাবাকে খুব মেরেছে, আর সেই কারণেই মাকে বিষ খেতে হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি ইনভেস্টিগেশন করব, আর এর জন্য যেই দায়ী হোক তার উপর আমরা আইনি মামলাও করব। মিস্টার সিং, এই মেয়েটার থেকে আর বাকি সবার থেকে সমস্ত ডিটেলস নিয়ে নিন। ডক্টরের সঙ্গে কথা বলে আসছি আমি।
ডক্টর, এক্সকিউজ মি। ডক্টর, কেমন আছেন উনি? আমি কি এখন স্টেটমেন্ট নিতে পারি? একদমই না। ওনার পরিস্থিতি কিন্তু একদমই ভালো না। আমরা তো আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু 24 ঘন্টার আগে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে ডক্টর, ওনার জ্ঞান ফিরলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করুন। একদম। ততক্ষণ আমি কেস ফাইল করে ইনভেস্টিগেশন শুরু করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ইউ আর ওয়েলকাম। কি হবে ঠাকুরপো? ও তো আমাদেরই ফাঁসিয়ে দিল। তুমি কিছু একটা করো। চেষ্টা তো করছি বৌদি। এমএলএ বাসুদেবকে তো আমি পুরো ব্যাপারটাই জানালাম, আর রবিকেও পাঠিয়েছি প্রকাশের সঙ্গে কথা বলার জন্য। যতটা পারছি ততটাই তো চেষ্টা করছি। বৌদি চা। রানী, দেখো কে এসেছে। হ্যাঁ, আর শোনো, নিজের মুখটা বন্ধ রাখবে। আপনারা নিশ্চয়ই আমাদের দেখে বুঝতেই পেরেছেন আমরা এখানে কেন এসেছি। আগে হ্যাঁ, তবে একটা কথা আমি জানিয়ে দিই যে লাজই আমাদের বাড়িতে চুরিটা করেছে। আমরা আমাদের ইনভেস্টিগেশন করেছি, ওনার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি। উল্টে ওনার মেয়ে আর ওনার স্বামী বলছেন যে আপনারা সারা রাত ধরে ওনাকে খুব মেরেছেন, ওনাকে চোর অপবাদ দিয়েছেন আর বাড়িতে তল্লাশিও করেছেন। পুরো মিথ্যে বলছে ওরা। না ওদের কোনো রকম মারধর করা হয়েছে, না কোনো রকম তল্লাশি নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ওনার আর ওনার স্বামীর গায়ে আঘাতের চিহ্ন এলো কোত্থেকে? ওই আমরা কিচ্ছু জানি না। নিজেরা হয়তো মারপিট করেছে, আমাদের ফাঁসাচ্ছে। ওই প্রকাশ তো ড্রিঙ্ক করে বলে শুনেছি আমি। হয়তো এই বিষয় নিয়েই দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, আমি পুলিশ ডাকার কথা অবশ্যই বলেছিলাম, তবে সেটা শুধুমাত্র যাতে ওরা ভয় পেয়ে গয়নাগুলো ফেরত দিয়ে দেয়। প্রকাশ, 1 মিনিট। কেন এসেছি সেখানে? কাজ করে খাই, তাই জন্যই এসেছি। সাহেব বলল যে তোমার সাথে কথা বলতে। এখন আর কি কথা বলবি রাজু? সাহেব বলল যে হসপিটালের সব খরচা উনিই দেবেন, আর তোমার সব ধার শোধ করে দেবে। তোমাকে টাকাও দেবে, যেটা দিয়ে তুমি তোমার মেয়ের চিকিৎসা করতে পারবে। ব্যাস, এর বদলে সাহেব আর মেম সাহেবের কোনোদিনও নাম নেবে না। এই নাও। সাহেব তো খুব বড় মানুষ, উনি টাকা দিয়ে হয়তো বেঁচে যাবেন, কিন্তু তুমি একটু ভাবো, এই কোর্ট কাছারি এইসব করে কি লাভ বলো? আমরা যাই করি না কেন, কিন্তু তোমার সাহেব আর মেম সাহেবকে জেলে ঢুকিয়ে ছাড়বো। আর তুমি না এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে পুলিশকে ফোন করে তোমার সব কার্যকলাপ ফাঁস করে দেব। পূজা, দেখুন প্রকাশবাবু, আপনার স্ত্রীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা এসে একবার দেখে যান। মা, মা, না না না, মা, বলো। ম্যাডাম, এটা লাজোর পোস্টমর্টম রিপোর্ট। রাখো, আমি দেখছি। উনি যদি মারা যাওয়ার আগে ওনার স্টেটমেন্টে দিয়ে যেতেন তাহলে কেসটা সলভ হয়ে যেত। আর ওদিকে ওই সুধীর বাবু লোকাল এমএলএর সঙ্গে হাত মিলিয়ে আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করছেন এই কেসটাকে চুরি হিসেবে ইনভেস্টিগেট করার জন্য। এটা একদম পরিষ্কার ম্যাডাম, সুধীর নিজের কন্ট্যাক্টটাকে ব্যবহার করছে, সেটাই কিন্তু ভুল। কিন্তু আমাদের কাছে না কোনো প্রমাণ আছে না কোনো সাক্ষী। এনিওয়েজ, আপনি আপনার সমস্ত খোঁচরকে কাজে লাগান। 24 ঘন্টার মধ্যে আমার এই লিড চাই। ইয়েস ম্যাম।
সূর্য, আমি চাই এই অন্যায়ের বিচার হোক। মা, এসব কাজ তো পুলিশের। কেন নিজের উপর এত সমস্যা বাড়াচ্ছিস? আমি কোনো কিছুকেই ভয় করি না বাবা। সূর্য, এবার তুমি বলো কি করব? আমাদের সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাতে হবে। আমি তৈরি। ম্যাডাম, এই দেখুন। আমি পূজা ভার্মা, আপনাদের থেকে বিচার চাইছি। আপনারা সবাই প্লিজ আমার সাথে থাকুন। হ্যাঁ, তোমায় পরে ফোন করছি। ঠাকুরপো, এই দেখো। আমি পূজা ভার্মা। এই বস্তিতে আমার মা লাজো, বাবা প্রকাশ আর বোন শিবানীর সাথে থাকি। আমার মা বাবা পঞ্চশীলার 12 নম্বর বাংলোয় কাজ করত, যার মালিক সুধীর সাহা আর কবিতা সাহা ওনার উপর চুরির মিথ্যে অপবাদ দিয়ে ওনাকে এত বিরক্ত করেছেন, হুমকি দিয়েছেন, মেন্টালি এতটা টর্চার করেছেন, যেটা সহ্য করতে না পেরে আমার মা নিজেকে শেষ করে ফেলেছে। আর এখন আমি আমার মায়ের জন্য আপনাদের থেকে বিচার চাইছি। সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা আমার সাথে থাকুন। এই বিচার পাওয়ার লড়াইয়ে আপনারা আমাকে সাপোর্ট করুন, যাতে আবার কোনো লাজো এইভাবে শেষ না হয়ে যায়। পূজার মায়ের ন্যায় দাও, 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 পূজার মায়ের ন্যায় দাও। আমি আমার মায়ের জন্য বিচার চাই। আমি দোষীদের শাস্তি চাই, কারণ আমার মা খুব ভালো মানুষ ছিল। উনি চুরি করতেই পারেন না, আর আমি বিশ্বাস করি আমার মা বিচার নিশ্চয়ই পাবে। হ্যাঁ, আমরা পূজার মায়ের ন্যায় দিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, আমরা ওনাকে ন্যায় অবশ্যই দেব, যে করেই হোক। পূজার মায়ের ন্যায় বিচার চাই, পূজার মায়ের ন্যায় বিচার চাই। আই থিঙ্ক পূজা, তোমার এবার বাড়ি যাওয়া উচিত। তোমার বাবা চিন্তা করছে হয়তো। না সূর্য, যতক্ষণ না আমার মায়ের খুনি অ্যারেস্ট হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু পূজা, অনেক রাত হয়ে গেছে, আর এখন এখানে থাকাটা ঠিক নয়। ঠিক ভুল আমি কিছু জানি না। আমি এখান থেকে যাব না, মানে যাব না। ঠিক আছে, কিন্তু তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। আমি আশেপাশে কোনো দোকান থেকে খাবার নিয়ে আসছি তোমার জন্য। পূজা, পূজা, পূজা। মিস্টার সিং, কাল আমার লীলার কেসের সমস্ত আপডেটস চাই, এনি হাউ। ওকে ম্যাম। হ্যালো, হোয়াট? কি হয়েছে? ম্যাম, আমি পূজাকে এখানেই রেখে বেরিয়েছিলাম, কিন্তু 5 মিনিট পর যখন আমি ওর জন্য জল আর বিস্কুট নিয়ে এলাম তখন ও এখানে ছিল না। তুমি কল করেছিলে ওকে? হ্যাঁ ম্যাম, ওকে কল করেছে কিন্তু ওর ফোনই লাগছে না। ম্যাম প্লিজ কিছু করুন, জানি না ও এখন কোথায় আছে। আমার মা আপনাকে মানতেন, আপনার খুব প্রশংসা করতেন উনি। আপনি প্লিজ বলুন না সত্যিটা কি। পূজা, সত্যি কি আর মিথ্যে কি এসব পুলিশকেই খুঁজে বের করতে দাও না। তুমি এখান থেকে যাও। মা, এরা খুব বাজে লোক, জানো তো। যদি তোমাকে এখানে দেখে নেয় তো তো আমাকেও মেরে ফেলবে, মারবে আমায়, ঠিক যেইভাবে আমার মাকে মেরেছিল। হ্যাঁ, মেরেছিলাম। কি হয়েছে তাতে? আর মারবো নাই বা কেন? ও তো চুরি করেছে। আমার মা চোর ছিল না। আচ্ছা, তাহলে বাড়ি থেকে জিনিসগুলো কোথায় গেল? আমরা কি করে জানবো? এখানেই কোথাও আছে। কি উল্টো পাল্টা বলছিস? বাজে কথা বলছি না, সত্যি বলছি। আমার বাড়িতে তো আপনারা খুঁজে দেখলেন, নিজের বাড়িতে দেখেছেন? কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি। এক্ষুনি জলের মতো সবটা পরিষ্কার হয়ে যাবে। পূজা, থামো বৌদি। আমি আর তোমাকে কোনো অন্যায় করতে দেব না, বুঝলে? তোমার এত বড় সাহস, আমায় আটকাচ্ছ?
শুধু এই একটাই সাহস আমার ছিল না, তাই জন্যই তো তোমার আর আমার স্বামীর সমস্ত অত্যাচার আমি সহ্য করেছি। যদি কদিন আগেই প্রতিবাদটা করতাম না, তাহলে লাজও আজ বেঁচে থাকতো। যা পূজা, তল্লাশি কর গিয়ে। আর হ্যাঁ মা, এর ঘরের তল্লাশি তো ভালো করে করবি, কারণ আমি খুব ভালো করে জানি যে চুরিটা এই করেছে। যাও পূজা। ইন্সপেক্টর, আপনি আমার বাড়িতে কি করছেন? এই বাড়ি, এই সম্পত্তি, এই টাকা পয়সা সবকিছু আমার বাচ্চাদের। এগুলো আমি কাউকে দেব না, একেও না। একে আমি 10 বছর ধরে বাচ্চা না হওয়ার ওষুধ খাওয়াচ্ছিলাম, যাতে ওর বাচ্চা না হয়। আর এই সম্পত্তি আমার বাচ্চারা পায়। বৌদি, এসব তুমি করেছো? হ্যাঁ, এইসব আমি করেছি। আমি ওর বিরুদ্ধে তোমার মন বিষিয়েছি, যাতে তোমাদের সম্পর্ক খারাপ হয়। আর আজ এই পূজার জন্য রানী কথা বলেছে, মুখ খুলেছে। আর এখন আমি এই রানীকে শেষ করে দেব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ওকে ছাড়বো না। ছাড়ো। বন্ধ করো এসব ড্রামা, আর এবার চলো নিজের আসল জায়গায়। আর মিস্টার সুধীর, আপনিও আসুন আমাদের সঙ্গে, কারণ লীলার আত্মহত্যা করার পেছনে আপনারও সমান হাত রয়েছে। ওয়েল ডান লেডিস, আপনারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। নিয়ে চলো ওদের। ন্যায় পাওয়া গেল। কবিতার লোভই লাজকে শেষ করে দেয়। রানী, পূজা, শিবানী আর প্রকাশের জীবনও শেষ করেছিল। যদি লোভের পরিবর্তে এই সম্পর্কগুলোকে সে বিশ্বাস দিয়ে পালন করত, তাহলে সুধীর একজন ভালো মানুষ হয়ে শুধু তারই নয়, বরং তার সন্তানদেরও খেয়াল রাখত। কিন্তু এই যে বলে না, সমস্ত খারাপের মধ্যেও একটা ভালো আছে। রানী আর সুরজ পূজার শক্তিরূপে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে তার সঙ্গ দিয়েছিল, যে কারণে পূজা নিজের মা লাজকে ন্যায় বিচার দিতে পেরেছিল। আমরা এটাই কামনা করি যে প্রত্যেকটা বাড়িতে পূজার মতো একটা মেয়ে থাকুক। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনি খুশি থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।